কালকে বঙ্গভবনে গিয়েছিলাম, একটু আমার নিজের একটু অভিজ্ঞতা শেয়ার করি। তারও কিছুদিন আগে, বেশ 7-8 মাস আগে একবার গিয়েছিলাম বঙ্গভবনে, রাষ্ট্রপতির সাথে দেখা হয়েছিল। তখন একটা বঙ্গভবনকে আমার কাছে মনে হয়েছে একটা অন্ধকার ভবন, আর একেবারে অন্যরকম চিত্র দেখলাম 26শে মার্চ বঙ্গভবনে, যে রাষ্ট্রপতির আয়োজিত যে সম্বর্ধনা সভা, বিশাল মাঠে শত শত মানুষ ঘুরে বেড়াচ্ছে, সবাই বিশিষ্টজন, পুরো মানে আলোর ছটা বঙ্গভবনে। তো যদিও একটা অনুষ্ঠান, কিন্তু এইরকম 26শে মার্চ তো গত বছরও ছিল। তখন ক্ষমতায় ছিল কে? তখন ক্ষমতায় ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু সেই 26শে মার্চে কোনো অনুষ্ঠান হয়নি। আমি আগেও বলেছি যে মানে শুধুমাত্র একটা জীবন্ত লাশ ছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এখানে দেখেন একটা অন্যায় কাজ, গণঅভ্যুত্থান হয়েছে। গণঅভ্যুত্থানটাকে সত্যি যদি একটা বিপ্লবী অভ্যুত্থান হয়ে থাকে, তাহলে তখনই উচিত ছিল রাষ্ট্রপতি সহ সবাইকে বাদ দিয়ে একেবারে বিপ্লবী সরকার ক্ষমতায় নেওয়া। কিন্তু তখন কিন্তু বলা হলো যে না, সংবিধান আছে, কারণ রাষ্ট্রপতি পালিয়ে যাননি। রাষ্ট্রপতি তার পদে থাকা মানে সংবিধান আছে। সুতরাং শেখ হাসিনার সরকার পালিয়ে গেলেও, পার্লামেন্ট বিলুপ্ত হলেও সংবিধান ফাংশন করতেছে। তো তার আওতায় সুপ্রিম কোর্ট থেকে রেফারেন্স নিয়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন শপথ পড়ালেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং উপদেষ্টা পরিষদ, এবং সবাই কিন্তু শপথ নিলেন। হঠাৎ করে এখন কি হলো? এখন তাদের মনে হচ্ছে যে না, এই রাষ্ট্রপতিকে রাখা যাবে না, এই রাষ্ট্রপতি শেখ হাসিনার দোষর। এই কথা বলে এনসিপি তো দেখলাম যে বলছে যে রাষ্ট্রপতির সম্বর্ধনা অনুষ্ঠান তারা বর্জন করলো। এখন এনসিপি কি করলো না করলো কিছু আসে যায় না। জামাত ইসলাম আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি, কিন্তু আমি কালকে জামাতের কোনো নেতাকে দেখলাম না। বিএনপি তারেক রহমান প্রধানমন্ত্রী এসছেন বঙ্গভবনে, তিনি সম্বর্ধনা সবাই যাননি, কিন্তু বঙ্গভবনে প্রধানমন্ত্রী হিসেবে তিনি রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেছেন, শুভেচ্ছা বিনিময় করেছেন। কালকেই দেখেন একদিনে প্রধানমন্ত্রী তারেক রহমান 3বার রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের মুখোমুখি হলেন। একটা হলো জাতীয় স্মৃতিসৌধে ভোরবেলায়, পরে কুচকাওয়াজে, সেটাও কিন্তু প্রধান হচ্ছে রাষ্ট্রপতি, তারপর হচ্ছে বঙ্গভবন। একদিনে 3বার দেখা করে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রমাণ করলেন সাংবিধানিকভাবে মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি, এবং তাকে তিনি মান্য করছেন। কিন্তু তারেক রহমান কি মনে করেন যে শাহাবুদ্দিন বিএনপির লোক? নিশ্চয়ই না। তিনি মনে করেন তিনি হচ্ছেন সাংবিধানিক একজন রাষ্ট্রপতি, তিনি যে দলেরই হোক না কেন। ওই পদে যদি বিএনপির কেউ রাষ্ট্রপতি থাকতেন, আজকে কিন্তু তার সঙ্গে ওই 3বার দেখা হতো। আজকে শেখ হাসিনার রাষ্ট্রপতি বলে তিনি দেখাই করবেন না, মানে তাকে অপসারণ করবেন, এই মনোবৃত্তি কিন্তু নেই। আর দেখেন, যে ব্যক্তিটা তাকে এত অবহেলা করলো, তুচ্ছ জ্ঞান করলো, তার কাছে শপথ নিয়েও এক ধরনের শপথ ভঙ্গ করলেন যে তিনি কোন রকম রাষ্ট্রীয় আচার মানেননি। ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সঙ্গে সাক্ষাৎ করা, বঙ্গভবনে যাওয়া, টাইম টু টাইম তাকে আমন্ত্রণ জানানো অথবা তার কাছে আমন্ত্রিত হয়ে যাওয়া, কোনো কাজটাই তিনি করলেন না। একবারে বয়কট। শুধু তাই না, শাহাবুদ্দিন বলেছেন যে তাকে বিদেশ যেতে দেওয়া হয়নি 2টি আমন্ত্রণ থাকা সত্ত্বেও। তাকে এমনকি ঈদের দিনে ঈদগাতে তিনি নামাজও পড়তে পারেননি। সেই ঈদগাতে তিনি এসছেন এবং তারেক রহমানের পাশে তিনি চেয়ারে বসা ছিলেন, টুলে একটা, তারেক রহমান মাটিতে বসে নামাজ পড়েছেন, কোলাকুলি করেছেন। তারেক রহমানের দিক থেকে কোনো আপত্তি নেই। ডক্টর মোহাম্মদ ইউনূসের দিক থেকে কি আপত্তি ছিল? তিনি কি ওই এনসিপির হাসনাত আব্দুল্লাহ বা নাহিদ ইসলামদের মতন মনে করেন যে তাকে অপসারণ করা দরকার, তাকে উচ্ছেদ করা দরকার, তাকে সংসদের মাধ্যমে অভিশংসন করা দরকার, জেলে পড়া দরকার? তাই যদি মনে করেন, তাহলে তিনি শপথটা নিতে গেলেন কেন? যখন নাকি তিনি দেশে আসলেন, তখনই তিনি এই বিপ্লবীদের সাথে বৈঠক করে বলতেন যে এখন বিপ্লবী সরকার আমি গঠন করব। তিনি তো অন্তর্বর্তী সরকার গঠন করলেন। অন্তর্বর্তী সরকার
কখন গঠন হয়? একটা দুর্যোগের সময় গঠন হয়, যে একটা ক্রাইসিস হয়েছে, সরকার নেই, একটা অন্তর্বর্তী সরকার গঠন হলো এবং দ্রুত সময়ের মধ্যে তিনি নির্বাচন দেবেন, ওই নির্বাচিত পার্লামেন্ট তখন কাজ করবে। ইন্টারিম মানে হচ্ছে 18 মাস ধরে ক্ষমতায় থাকা না। ইন্টারিম মানে খুব অল্প সময়, তত্ত্বাবধায়ক সরকারের মতন। একটা সংকট হয়ে গেছে, সরকার ভেঙে গেছে, কেউ নাই, একটা তড়িঘড়ি করে একটা সরকার ফাংশন করা যাতে রাষ্ট্রযন্ত্রকে সচল রাখা যায়। এবং দেখেন এই ইন্টারিমের কারণে কনসেপ্টটাই তেমনটা বলে ডক্টর মোহাম্মদ ইউনূস সারা বিশ্বে নোবেল জয়ী হিসেবে পরিচিত। তারপরেও কিন্তু বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের সাথে চুক্তি করেনি, ইউনূস সরকারের সাথে চুক্তি করেনি, কারণ তারা জানে ইউনূস সরকার তো আসছে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার জন্য। সেইটা টেনে টেনে তিনি নিয়ে গেলেন 18 মাস। আর যদি বিএনপি বলতো যে না আচ্ছা আপনি থাকেন, তাহলে উনি হয়তো আরো 5 বছর থেকে যেত, ওনার কোনো আপত্তি ছিল না। এইরকম ভাবে একটা নির্লজ্জ বেহায়াপনা দেখা গেছে ইউনূস সরকার। কিন্তু সবচেয়ে বড় কথা হলো আজকে দেখেন সারা বঙ্গভবনে আলোর ছটা, খাওয়া দাওয়া চলতেছে, সঙ্গীত অনুষ্ঠান চলতেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখলাম, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে দেখলাম যোগাযোগ মন্ত্রী শেখ রবিউলকে দেখলাম, আইনমন্ত্রী আসাদুজ্জামান দেখলাম, মন্ত্রীরা আসছে, এমপিরা আসছে, তারপরে অন্যান্য রাজনীতিকরা আসছেন, কূটনীতিকরা আসছেন, সব কিন্তু রাষ্ট্রের মতন ফাংশন করছেন। সেই ফাংশনটা তিনি অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস ঢাউস আকারে একটা মন্ত্রিসভা করলো, মন্ত্রিসভার মতন করে তার আত্মীয় স্বজন কাউকে বাদ রাখেনি, বিভিন্ন পদে পদে বসাইলেন, বন্ধু বান্ধবকে বসাইলেন, কিন্তু কাজের কাজ হলো না। আইন শৃঙ্খলা পরিস্থিতি যা তা হলো, ইকোনমির অবস্থা ডাউন অবস্থা, কিন্তু তিনি রাষ্ট্রীয় অন্য আচারগুলি মানলেন না, রাষ্ট্রপতিকে মানতে পারলেন না মানসিকভাবে, যেমন মানছে না এনসিপি বা জামাত। তাহলে তিনি কি এনসিপি জামাতকে প্রতিনিধিত্ব করেন? এর উত্তর নেই। উত্তর নেই কেন? আজকে শেখ হাসিনার পক্ষে যেমন মিডিয়াতে বলার কেউ নেই, তেমনি তাও ইনাই বেনে কেউ কেউ বলেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে কাউকে পাবেন না বলতে। তার মানে এক অর্থে বলা যায় শেখ হাসিনার যে পরিণতি, ডক্টর মোহাম্মদ ইউনূসেরও কিন্তু একই পরিণতি হয়ে গেল, তার নিজের দোষে, নিজের ভুলে। খুবই দুঃখজনক। ভাগ্য ভালো তারেক রহমানের সরকার কোনো অ্যাকশনে যায়নি, কারণ বিএনপিকে কিন্তু ক্ষতিগ্রস্ত করছে ইউনূস সরকার। যদি দ্রুত বেগে নির্বাচনটা দিত, ক্ষমতায় এসে 6 মাসের মধ্যেও যদি দিত, তাহলে কিন্তু এই যে বিএনপি দলের ব্যানারে যে ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, চাঁদাবাজি হয়েছে, দুর্নীতি হয়েছে, দখলবাজি হয়েছে, এটা কিন্তু তারেক রহমান শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে পারত। এখন যেভাবে পারছে দেখেন, এখন ছাড় দিচ্ছে না, যেখানে ঘটনা সেখানে কিন্তু অ্যাকশনে যাচ্ছে। হ্যাঁ, তারপর রাজনৈতিক সরকার একেবারে ধোয়া তুলসী পাতা সেটা হবে না, কিন্তু এমন কোনো বড় ধরনের কিন্তু ঘটনা কেউ ঘটাতে পারবে না। সকাল 9টার সময় উনি চলে যাচ্ছেন এতে সচিবালয়, মন্ত্রীদের সাথে কথা বলেন, খোঁজ নেন, তটস্থ থাকে যে কখন কাকে ধরবে। অলরেডি কিন্তু দপ্তর এই পরিবর্তন করা শুরু করছে, এখন তো পরিবর্তন হচ্ছে, এরপরে কিন্তু দপ্তরই থাকবে না, আমি বলে দিলাম, সেই দিকেই যাচ্ছে। সুতরাং ওই অর্থে কিন্তু যথেষ্ট ক্ষতি করছে। আজকে এই বেহাল দশা থাকতো না যদি একটা নির্বাচিত সরকারের হাতে খুব দ্রুত বেগে ক্ষমতা তুলে দিত। বিএনপি জিতবে কি জিতবে না এরকম অনিশ্চয়তাটাও থাকতো না। এবং বিএনপি, আমি বিশ্বাস করি 6 মাসের মধ্যে যদি নির্বাচন দিত, বিএনপির আসন সংখ্যা চলে যেত কিন্তু 270-80, যদিও সেটা হয়তো খারাপ হইতো, তবে ওই সময় হয়তো বিএনপি আরো বড় মেজাজে অনেকে জিতাই নিয়ে আসতে পারতো। একটা বড় জাতীয় সরকারের করার জন্য আরো অনেকে জিতাই নিয়ে আসতে পারতো, মাহমুদুর রহমান মান্নার থেকে শুরু করে আসম আব্দুর রব, তারপরে কর্নেল অলিও দৌ মারতো না জামাতের দিকে, অনেককে নিয়ে একটা বড় সরকার করতে পারতো। এই যে রাজনীতিতে বিভাজনটা তৈরি করে দিল কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস। দিন যত গড়ালো রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি হলো, এই যে তৌহিদি জনতার ব্যানারে মব শুরু হলো, বারে বারে 32 নম্বর ভাঙা শুরু হলো, শেষ পর্যন্ত ওসমান হাদিকে ঘিরে তাণ্ডব লীলা চললো। সবগুলো হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যর্থতার কারণে। এই ব্যর্থ মানুষটা আজকে চলে গেছে গর্তে। আর যাকে ডুবাইতে চাইলো সেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, আমি 26শে মার্চ নিজে দেখলাম তিনি আলোর বন্যায় ভাসছেন।
তাহলে জিতলো কে? ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন? আপনাদের কাছে এই প্রশ্নটা ছেড়ে দিলাম দর্শক।